এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস মিডডে ব্রট ইউ বাই কোল মাইন অ্যাসোসিয়েটেড ট্রেডার্স প্রাইভেট লিমিটেড। নমস্কার, সকলকে স্বাগত জানাই এক্সপ্রেস নিউজে। আমি রিমি, আপনারা দেখছেন এক্সপ্রেস মিডডে। শুক্রবারের পর ফের শনিবার জঙ্গি সন্দেহে গ্রেফতার আরও এক ভারত পাক যুদ্ধ পরিস্থিতির মধ্যেই রাজ্যের বেশ কয়েকটি জেলায় নিরাপত্তা পরিস্থিতির কঠোর করা হয়েছে। সেই আবহে বীরভূমের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে এসটিএফ। সেখান থেকেই জঙ্গি সন্দেহে গ্রেফতার হলো আরও এক ব্যক্তি। ফের নলহাটি থেকে আরও এক জেএমবি জঙ্গিকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের এসটিএফ শাখা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম আব্বাস উদ্দিন মোল্লা, বাড়ি দক্ষিণ 24 পরগনা জেলার ডায়মন্ড হারবার এলাকার পাতরা গ্রামে। ধৃতের বিরুদ্ধে অভিযোগ, এলাকার যুবক এবং কিশোরদের নানানভাবে প্রভাবিত করে দেশদ্রোহিতার কাজে উদ্বুদ্ধ করা, পাশাপাশি বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে তাদের সমাজ বিরোধী কার্যকলাপে ছড়িয়ে দেওয়া। ইউজ করতে একটা ক্লাউড বেসড হাইলি এনক্রিপ্টেড মেসেজিং যে প্ল্যাটফর্মগুলো, সেগুলো সাপোজ যেমন হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম, তো এইগুলো ইউজ করে ওদেরকে মোটিভেট করতো এবং বিভিন্ন এদের যে প্রোপাগেন্ডা বা টেরোরিস্ট যে আউটফিটের যে এজেন্ডা, সেগুলো শেয়ার করতো এদের নিজেদের মধ্যে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে বীরভূমের নলহাটিতে দুই সন্দেহভাজন জেএমবি জঙ্গিকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের এসটিএফ শাখা। তাদের জেরা করে ডায়মন্ড হারবারের আব্বাস উদ্দিন মোল্লার হদিশ পায় এসটিএফ। এরপর অভিযান চালিয়ে শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে তদন্তকারীরা। শনিবার ধৃত আব্বাস উদ্দিন মোল্লা সহ ধৃত আজমল হোসেন এবং সাহেব আলী খানকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে প্রত্যেকের 13 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ভারত পাকিস্তান যুদ্ধের আবহে বাংলাদেশে ফিরতে গিয়ে পুলিশের জালে গ্রেফতার 7 বাংলাদেশি অনুপ্রবেশকারী। নদিয়ার ধানতলা থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওই বাংলাদেশিদের গ্রেফতার করে। নদিয়ার ধানতলা থানার অন্তর্গত দত্তপুলিয়া এলাকায় ঘোরাঘুরি করছিল বেশ কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে হানা দেয়। এরপর ওই বাংলাদেশিদের আটক করে। জিজ্ঞাসাবাদ করে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ তাদের কাছ থেকে জানতে পারে ওই বাংলাদেশিরা কয়েক মাস আগে ভারতীয় দালালের সহযোগিতায় ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিল। এরপর কর্মসূত্রে চলে যায় ভারতের বিভিন্ন রাজ্যে। বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্য ছিল তাদের। সেই মোতাবেক পুলিশ খবর পেতেই গ্রেফতার করে ওই বাংলাদেশিদের। শনিবার ধৃতদের বিরুদ্ধে প্রাসঙ্গিক মামলা রুজু করে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তাদেরকে তোলা হয়। অন্যদিকে যে দালালদের ছত্রছায়ায় বাংলাদেশিরা গা ঢাকা দিয়েছিল, সেই দালাল চক্রের বিরুদ্ধে পুলিশের তরফে চলছে অভিযান। ভারত পাকিস্তান সংঘর্ষের আবহে অনুপ্রবেশ নিয়ে বারবার উঠছে প্রশ্ন। যদিও ভারত বাংলাদেশ সীমান্তে ইতিমধ্যে বিএসএফ এর নজরদারি বাড়ানো হয়েছে। গত কয়েক মাস আগে বাংলাদেশের সার্বিক পরিস্থিতির পর বেড়েছে অনুপ্রবেশের সংখ্যা। পুলিশের প্রাথমিক অনুমান, যুদ্ধের আবহে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা দেশে ফেরার চেষ্টা করছে। তার আগেই পুলিশের অতি সক্রিয়তায় ধরা পড়ছে একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। কালের বিবর্তনের সঙ্গে সঙ্গে রেল সিগন্যালে এসেছে পরিবর্তন। হারিয়ে গেছে সিগন্যালের জন্য ব্যবহৃত কেরোসিন ল্যাম্প, কিন্তু সেই হারিয়ে যাওয়া ল্যাম্পকেই নিজের সংগ্রহশালায় বাঁচিয়ে রেখেছেন সংগ্রাহক সঞ্জীব সিনহা। একসময় রেলের সিগন্যালিং সিস্টেম ছিল হাতে চালানো। ব্রিটিশ আমলে বিদ্যুতের অভাবে কেরোসিন ল্যাম্প ব্যবহার করে রেলগাড়িকে সংকেত দেওয়া হতো। লাল, সবুজ, হলুদ বা সাদা কাচের ফ্রেম সরিয়ে আলোর রং বদলে রেলগাড়ির চালককে বলা হতো থামো, যাও বা সাবধান। এই ল্যাম্পগুলি ছিল দৃষ্টি নির্ভর সংকেত ব্যবস্থা, যা রেল লাইনের ফটক থেকে শুরু করে ইঞ্জিনের পেছনে থাকা কর্মীর হাতেও থাকত। কুয়াশা রাত বা ঝড়ের সময়েও চালকের যাতে চোখে পড়ে সেই মতো করেই এগুলোর ব্যবহার করা হতো। তবে আজকের এই ডিজিটাল যুগে হারিয়ে যেতে বসেছে পুরনো দিনের এই ল্যাম্প। তবে সংগ্রাহক সঞ্জীব সিনহা এমন এক সংগ্রহশালা গড়ে তুলেছেন যেখানে ইতিহাস জীবন্ত। তার সংগ্রহে রয়েছে কেবল রেল ল্যাম্প নয়, 200 বছরের পুরনো ঘড়ি, 25টি দেশের মুদ্রা, ভারতের প্রাচীন কারেন্সি, ওয়েট মেশিন, গ্রামোফোন, টেলিফোন ও এমনকি স্বাধীনতা পূর্বকালের সংবাদপত্র।
আমার কাছে যেরকম টেলিফোন আছে পুরনো, প্রায় 100 বছরের উপরে টেলিফোন আছে, তারপর গ্রামোফোন আছে, রেডিও আছে, পিচকারি আছে, যে পিচকারি এখন হয়তো দেখা যায় না, যে মানে পিতলের পিচকারি, সেটা সেই পিচকারি দিয়ে আমার বাবারা খেলেছেন, আমার পিসিরা খেলেছেন, তারপরে আমার দাদা দিদিরা খেলেছেন, আমরা খেলেছি। লাস্ট আমার জেনারেশনের লাস্ট খেলেছে আমার ছেলেরা, তারাও কিন্তু এই পিচকারি ব্যবহার করেছে এবং এখনও ইনট্যাক্ট আছে আমার কাছে, এবং এখনও মানে সযত্নে আমি এটাকে রেখে দিয়েছি। আজকের ডিজিটাল যুগে এসব যেন হারিয়ে যাওয়া ইতিহাস। তবু সঞ্জীববাবুর সংগ্রহ আমাদের মনে করিয়ে দেয় প্রযুক্তিরও পথ চলা শুরু হয়েছিল খুবই সাধারণ হাতের কাজ থেকে। শিলিগুড়ি থেকে ঋত্বিক ভট্টাচার্যের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস মিডডে নিয়ে নেব একটি ছোট্ট বিরতি, ফিরে আসবো বিরতির পর। উন্নয়নকে হাতিয়ার করে পথ চলা শুরু করে দে গ্রুপ এন্টারপ্রাইজ। 1962-তে শিল্পপতি বলরাম দের হাত ধরে যাত্রা শুরুর প্রথম দিন থেকেই এই সংস্থা প্রথম জাতীয় সড়ক নির্মাণ, রেল পরিকাঠামো, সেতু নির্মাণ বা আবাসন, ওপেন কাস্ট মাইন্স হোক বা পরিবহন, এই সংস্থার জুড়ি মেলা ভার, নিরলস প্রচেষ্টা আর কর্মদক্ষতায় দে গ্রুপ এন্টারপ্রাইজের কুল মাইন্স অ্যাসোসিয়েটেড ট্রেডার্স প্রাইভেট লিমিটেড এখন বিশ্বাসের প্রতীক। সদর দপ্তর 18/A পার্ক স্ট্রিট, 16/1 স্টেফেন কোর্ট, কলকাতা। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এক্সপ্রেস মিডডে। ভক্তের সমস্যা শুনে নাকি সাক্ষাৎ মা মনসা ভক্তের সমস্যার সমাধান করে। এবং কোথায় রয়েছে এই মন্দির জানেন কি? আসুন জেনে নেওয়া যাক। মা মনসা, যিনি কাঁচা দেবতা হিসেবেও অভিহিত, আর সেই মা মনসাই নাকি সাক্ষাৎ প্রকট হন এই মন্দিরে। এখানে বহু দূর দূরান্ত থেকে, মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের হোমতোলা বাধাঘাট এলাকার মনসা মন্দিরে দূর দূরান্ত থেকে ভক্তরা এসে বিপুল পরিমাণে ভিড় জমান। ভক্তগণ তাদের সমস্যা নিয়ে মায়ের দরবারে এসে হাজির হলে মা মনসা নিজেই তাদের সমস্যার সমাধান করার পথ দেখিয়ে দেন। এই মনসা মন্দিরে প্রতি শনিবার, মঙ্গলবার এবং প্রত্যেক মাসের অমাবস্যা তিথিতে প্রধান পুরোহিতের উপর ভর করেন স্বয়ং মা, আর তারপরই বিশ্বহরি রূপে তিনি ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন। পাশাপাশি তাদের উদ্দেশ্যে ভবিষ্যৎবাণীও করেন। এমনকি বিভিন্ন সাংসারিক সমস্যা থেকে শুরু করে অন্যান্য সমস্যারও নাকি সমাধান হয় এই মন্দিরে। মায়ের প্রতি ভক্তি আছে, মায়ের কাছে যেটা আমি নিয়ে যাই সেটা আমার আশা পূরণ হয়। আমি এই ব্যাপারে এসেছিলাম, এই ব্যাপারে সংশোধন মেরে দিয়েছে। এখন আমি মায়ের কাছে অপরাধ হয়ে আছে যে আমি একটা শাড়ি চেয়েছিল, সেই শাড়িটা দিতে পারিনি, আমার কালা সুট ছিল বলে। ওটা দিলে কালকে বলেছে যে ওইটা দিয়ে দিস, তোর আর কোনো ঝামেলা থাকবে না। আমি বলবো যে এখানে শনি মঙ্গলবার আসা হয়, মায়ের পুজো হয়, খুব বিশ্বাসী মা। এখানটায় প্রত্যেকেই শনি মঙ্গলবারে আসে, অমাবস্যা পূর্ণিমাতে আসে, এটা বিশ্বাসী খুব মা। তাই তো দশকের পর দশক থেকে মনসা মন্দিরে প্রতি শনিবার ও মঙ্গলবার এবং অমাবস্যা তিথিতে মনোবাঞ্ছা পূরণ করতে কাতারে কাতারে দর্শনার্থীর ভিড় লেগেই থাকে। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আসানসোলের 29 নম্বর ওয়ার্ডে দুই পক্ষের গন্ডগোলকে ঘিরে উত্তেজনা। ঘটনায় আটক 3 জন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এক বিয়েবাড়ির অনুষ্ঠানে বাচ্চাদের মধ্যে গন্ডগোলের সূত্রপাত। বিয়েবাড়িতে বাচ্চাদের মধ্যে গন্ডগোল, আর সেই গন্ডগোলই চরম আকার ধারণ করে কিছুক্ষণের মধ্যেই। ঝামেলা শুরু হওয়ার কিছুক্ষণ পর তা মিটে গেলেও এক পক্ষ অন্য পক্ষের বাড়িঘর লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকে বলে অভিযোগ। পাশাপাশি লাঠি ও ধারালো বস্তু নিয়ে কয়েকজনকে মারধর করা হয় ও কয়েকটি বাইক ভাঙচুর করা হয় বলেও অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা হাকিম দাস। ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। হাকিম দাস জানিয়েছেন, আসানসোল দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি তার অভিযোগ, ঘটনায় যারা জড়িত তারা সমাজ বিরোধী কাজকর্মের সঙ্গে জড়িত রয়েছে। সে কাজের প্রতিবাদ করাতেই তাদের উপর হামলার ঘটনা বলে দাবি করেছেন তিনি। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। শিলিগুড়ি কুমারটুলির বেহাল অবস্থা, হুঁশ নেই প্রশাসনের।
ফলে ডুবছে ব্যবসা। শিলিগুড়ির মৃৎশিল্পীদের একত্রিত বাসস্থান হল শিলিগুড়ির কুমোরটুলি। দীর্ঘ বহু বছর ধরে এই কুমোরটুলি শিলিগুড়ির প্রাণকেন্দ্রে অবস্থিত। ঠিক এক পাশেই যেমনটা বয়ে গিয়েছে মহানন্দা নদী, ঠিক তেমনই আরেক পাশে রয়েছে কেন্দ্রীয় সরকারের রেল প্রকল্পের রাস্তা এবং রেল লাইন। সেই কুমোরটুলির এখন বেহাল দশা। বহু পুরনো হওয়ার এবং কোনো সংস্কার না হওয়ায় বর্তমানে ভগ্নদশায় পরিণত হয়েছে এই অতি প্রাচীন কুমোরটুলি। পাশাপাশি রেলের উন্নতিকরণের জন্য ছোট হয়ে গিয়েছে কুমোরটুলি প্রবেশের মূল রাস্তা। তাতেই সমস্যায় মৃৎশিল্পীরা। উল্লেখ্য, শরৎকালে যেমন শারদীয়া দুর্গাপুজো হয়, তেমনি চৈত্র মাসের বসন্তকালে হয় বাসন্তী পূজা। আর এই সময়গুলোতে এই কুমোরটুলিতে ভিড় উপচে পড়ে। কিন্তু বর্তমানে রাস্তা ছোট হয়ে যাওয়ায় প্রচুর মানুষ শিলিগুড়ির কুমোরটুলিতে আসতে চান না। আর তাতেই মন্দা দেখা দিচ্ছে ব্যবসায়। এছাড়াও বিশাল আকারের মূর্তির অর্ডারও আসে না রাস্তা ছোট হওয়ায়। এতেই প্রত্যেক বছর মোটা অঙ্কের ক্ষতি হয় শিলিগুড়ি কুমোরটুলির মৃৎশিল্পীদের। বহুবার রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের কাছে আবেদন করার পরও মেলেনি সুরাহা। তাই হতাশ মৃৎশিল্পীরা এখন আর ক্যামেরার সামনে এসে অভিযোগের কথা বলতেও চান না। তবুও কেউ কেউ আছেন যারা এখনো এই সমস্যা নিয়ে সরব। তারা এখনো হাল ছাড়তে নারাজ। তাদের মধ্যেই কেউ কেউ এক্সপ্রেস নিউজের সামনে জানালেন তাদের ক্ষোভের কথা। সমস্যা মেন যে রাস্তাটা ছিল সেটা নিয়ে, মূল রাস্তা নিয়ে। কারণ একটা রাস্তা দিয়ে যাওয়া আসা, প্রতিমা নিয়ে যাওয়ার সময় খুবই অসুবিধাজনক। হ্যাঁ, তো মেন রাস্তা, তার জন্য আমরা বিভিন্ন জায়গায় দিয়েওছিলাম, মানে আবেদন থেকে শুরু করে সব জায়গায়। হ্যাঁ, যেমন এসএস আলুওয়ালিয়া যখন ছিলেন, হ্যাঁ, সেক্ষেত্রে তখন তার কাছেও দেওয়া হয়েছে। তারপর এমপি এখন যিনি আছেন রাজু বিশ, তার কাছেও মানে আবেদন দেওয়া হয়েছে। রেল মানেই আমি যেটুকু জানি কেন্দ্রীয় সরকারের, তার এই কাজটা তো তাদেরকেই করা উচিত, তাদের হাত বাড়িয়ে দিয়ে। হ্যাঁ, এটা যেহেতু আমাদের সকলের, হ্যাঁ, তাদেরকে এই কাজগুলো মানে করা উচিত। কিন্তু সেক্ষেত্রে কোনো সারা আগের কেউ দেয়নি। ইনার কাছেও বিগত 5 বছর হয়ে গেছে, আবার দিতে আবার মোটামুটি 1.5 বছর বোধহয় হতেই চললো, তারপরেও কোনো সাড়া নেই। দুশ্চিন্তা এখন শিলিগুড়ির মৃৎশিল্পীদের নিত্য সঙ্গী। কেমন করে সব খরচ সামলে ধরে রাখবেন ব্যবসা, তা ভেবেই ঘুম উড়েছে তাদের। সমস্যাকে সঙ্গী করেই চলতে হচ্ছে তাদের, কারণ তাদের আর্তনাদ শোনার কেউ নেই। কবে তৎপর হবে প্রশাসন? কবে এই মানুষগুলো আশার আলো দেখবে? তার উত্তর দেবে সময়। শিলিগুড়ি থেকে ঋত্বিক ভট্টাচার্যের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। দিল্লির মিউজিয়ামে এবার জায়গা করে নিতে চলেছে নদিয়ার শান্তিপুরের অতি ক্ষুদ্র হস্তচালিত তাঁত। শিল্পী আবু সালাম শেখের হাত ধরেই তৈরি এই যন্ত্রটি স্বীকৃতি পাওয়ার সম্ভাবতই খুশি নদিয়াবাসী। উচ্চতা 3.5 ফুট, চওড়া 2 ফুট, অতি ক্ষুদ্রতম হস্তচালিত এই তাঁত যন্ত্রটি এবার জায়গা করে নিয়েছে দিল্লির মিউজিয়ামে। নদিয়ার শান্তিপুরের এক শিল্পী নিপুণ কারিগরিতে তৈরি করেছেন এই অতি ক্ষুদ্রতম তাঁত যন্ত্রটি। সম্প্রতি নদিয়ার শান্তিপুরের হস্তচালিত তাঁত এখন প্রায় বিলুপ্তির পথে। এখন আর তাঁতিপাড়ায় শোনা যায় না তাঁতের খটখাটানি আওয়াজ। একটা সময় প্রায় প্রতিটি বাড়িতেই ছিল এই হস্তচালিত তাঁত, যার শব্দে ঘুম ভাঙত সকলের। এই শিল্পের উপর নির্ভর করেই জীবন জীবিকা চলত গোটা শান্তিপুরবাসীর। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অত্যাধুনিক বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় মুখ থুবড়ে পড়েছে অতি প্রাচীন শান্তিপুরের হস্তচালিত তাঁতের। ফলে এখন অনেকেই অন্য কাজের সঙ্গে যুক্ত হয়ে জীবন জীবিকার রাস্তা বেছে নিয়েছেন। নদিয়ার শান্তিপুর শহরের 20 নম্বর ওয়ার্ডের সুদক্ষ শিল্পী আবু সালাম শেখের কথায়, তিনি গৃহস্থের কাঠের আসবাবপত্র সহ বিভিন্ন নকশা তৈরির কাজ করেন। কিছুদিন আগে কলকাতার এক প্রবাসী এই ক্ষুদ্র তাঁত তৈরির অর্ডার দিয়েছিলেন তাকে। এরপর মাত্র 10 দিনের অক্লান্ত পরিশ্রমে তিনি তৈরি করে ফেলেন এই হস্তচালিত তাঁত। এই তাঁত যন্ত্রটি দিল্লির মিউজিয়ামে রাখার জন্যই তৈরি করার অর্ডার পেয়েছিলেন তিনি বলেই জানিয়েছেন আবু সালাম শেখ। কাঠের জ্যাকেট তৈরি করা হয়েছে, লোহার জ্যাকেট হয় সেই জায়গায় কাঠের জ্যাকেট তৈরি করা হয়েছে, কাঠের সব কিছুই তৈরি হয়েছে, কাপড়ও তৈরি হচ্ছে। শাড়ি কি তৈরি করা এর মধ্যে সম্ভব? শাড়ি তৈরি করা বলতে শাড়িটা অল্প মানে খানিকটা বোনা হচ্ছে এই পর্যন্ত, মানে পুরোপুরি যে শাড়িটা তৈরি হয় সেটা সম্ভব হবে না। মানে এটা এমনি দেখানোর জন্য মানে এটা তৈরি। যে মুখে বলেছে যে দিল্লি যাবে এই পর্যন্ত বলে কথাবার্তা হয়ে তার মানে কোন একটা মিউজিয়ামে থাকবে না? মিউজিয়ামে থাকবে বলেছে। তাঁত শিল্পীরা জানাচ্ছেন বর্তমান পরিস্থিতিতে হারিয়ে গেছে এই হস্তচালিত তাঁত। কিন্তু আবু সালাম শেখের তৈরি শান্তিপুরের ঐতিহ্যবাহী হস্তচালিত তাঁত দিল্লির মিউজিয়ামে জায়গা করে নেওয়াতে তারা অত্যন্ত গর্বিত।
দেশ বিদেশের পর্যটক থেকে শুরু করে গোটা ভারতবর্ষের মানুষ মিউজিয়ামে গেলে এবার দেখতে পাবে শান্তিপুরের ঐতিহ্য, হস্তচালিত তাঁদের সুদর্শন চিত্র করা হয়েছে। যেভাবে শান্তিপুরের তাঁতের কাপড় তৈরি হয়, এটাও সেইভাবেই তৈরি হচ্ছে। নিখুঁতভাবে কাপড়টা তৈরি হয়েছে, কাপড়ে আমাদের বোনা হয়েছে, বা হাতটাতে যেটা আমাদের বুটি তোলা হয় যাকে বলে নকশা, সেটাও হয়েছে, বা আসলে যে রেখি করা হয় বা নকশা করা হয় সেটাও আমাদের করে দেওয়া, মানে সম্পূর্ণ ফুটিয়ে তোলা হয়েছে। একদম। এটাতে আমাদের একটা সাধুবাদ দেওয়া দরকার সরকারকে, প্লাস আমাদের গর্ব হয়েছে যে শান্তিপুরের তাঁত মিউজিয়ামে যাচ্ছে, যে পর্যটক বা বিদেশ থেকে লোক এসে দেখবে। আমরা চাইছি ভালোভাবে হোক, ভালো লাগুক, আবার যে জিনিসটা ধ্বংসের পথে চলে গেছে সেই জিনিসটা ফুটে উঠুক। যে আমরা এই যে চলে যাচ্ছে যে ধ্বংসের মধ্যে, তাহলে আমরাও ওর মধ্যে যুক্ত ছিলাম। আমরা সুতো নাতা পাকাতাম মেশিন দিয়ে, সেই দিক থেকে দেখা যাচ্ছে আমরা কাজ হারা হয়ে যাচ্ছে, কাজ হারিয়ে ফেলছি। কিন্তু সেই দিক থেকে যদি আবার ফুটে ওঠে, আমরা চাই আবার শান্তিপুরের তাঁতের শাড়ি আবার ফুটে উঠুক। শিল্পীর হাতের নিপুণ কাজ ও নকশায় সম্পূর্ণ কাঠের তৈরি এই ক্ষুদ্র তাঁত যন্ত্রটি মিউজিয়ামে রাখার পর আগামী দিনে অনন্য নিদর্শন হয়ে উঠবে গোটা দেশ বিদেশ জুড়ে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস মিডডে এখনকার মতন এই পর্যন্তই। পরবর্তী খবর দেখতে চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আমি মনোরঞ্জন দে, জেলা পরিষদের সহকারী সভাধিপতি। এক্সপ্রেস নিউজের 24 বছর ভুক্ত। আমি প্রত্যেকটা যারা অক্লান্ত পরিশ্রম করে মানুষের কাছে খবর পৌঁছে দেওয়ার কাজ করছে, সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর এই চ্যানেল যেন আরও সুনামের জায়গায় পৌঁছায়। 24 বছরের 24 ক্যারেট বিশ্বাস। এক্সপ্রেস নিউজের প্রত্যেক সদস্যকে আমার অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার কোচবিহার প্রেস ক্লাবের তরফ থেকে, এবং সমাজ গঠনে বিভিন্ন রকম প্রতিভা উঠে আসুক এই খবরের মধ্য দিয়ে, এই কামনাই করি কোচবিহার প্রেস ক্লাবের তরফ থেকে। প্রথমে আমি এক্সপ্রেস নিউজ পরিবারের সকল সদস্যকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং নমস্কার। আগামী 10ই জুন আপনাদের এক্সপ্রেস নিউজের 24 বছর পূর্ণ হতে চলেছে জেনে অত্যন্ত আনন্দিত হলাম, অত্যন্ত গর্বিত যে এক্সপ্রেস নিউজ গ্রাম বাংলার প্রত্যেকটি কোণা থেকে যেভাবে খবর পরিবেশন করেন তার জন্য আপনাদের পরিবারের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।